পদ্মা তীরে ধীরে ধীরে গড়ে উঠছে সৎসঙ্গ আশ্রম। লোকমুখে ছড়াতে লাগলো ওই আশ্রমে মেয়েদের নিয়ে কিচ্ছা কেলেঙ্কারি চলে, নানান সমাজবিরোধী কার্যকলাপ সাধিত হয়। দেখতে দেখতে এই খবর পৌঁছে গেল সরকারি পর্যায়ের উচ্চ স্তরে, আইসিএস অফিসারের কানে। কি হলো তারপর জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন। পদ্মার তীরে একটি ছোট্ট গ্রাম হিমায়তপুর, সেখানে তুমুল উৎসাহে সেজে উঠছে সৎসঙ্গ আশ্রম। গড়ে উঠেছে কেমিক্যাল ওয়ার্কস, তৈরি হচ্ছে ভেষজ ঔষধ, গড়ে উঠেছে বিজ্ঞান গবেষণাগার, গড়ে উঠেছে তপবন বিদ্যালয়, গড়ে উঠেছে নাম হসপিটাল, লাইফ রিসার্চ সোসাইটি। চলছে সব অকল্পনীয় কর্মকাণ্ড। মধ্যমণি ঠাকুর অনুকূলচন্দ্র। কর্মকাণ্ডে জড়িয়ে আছেন সমাজের সর্বস্তরের মানুষ, কিন্তু এই ব্যাপার স্যাপার অনেকের পক্ষেই ঈর্ষণীয় হয়ে উঠল। প্রচলিত সংস্কারগুলোর সাথে বিরোধ লাগলো। এই আশ্রমে মেয়েদের লেখাপড়া শেখানো হয়, অন্যান্য অনেক দিক দিয়ে তাদের স্বাবলম্বী করে তোলার প্রগতিশীল পদক্ষেপ নেওয়া হয়েছে। এতে অনেকের আপত্তি। মঙ্গলদাতা তখনই দণ্ডিত হন যখনই দেওয়া মঙ্গলটার অভ্যস্ত সংস্কারের সাথে বিরোধ উপস্থিত হয়, আর তাই প্রেরিত পুরুষ স্বদেশে কুৎসামণ্ডিত হন। শ্রী ঠাকুরের এইসব কর্মকাণ্ড সংকীর্ণ গণ্ডিবদ্ধ পারিপার্শ্বিক দৃষ্টিভঙ্গিতে নিন্দার বিষয় হয়ে উঠল। ছড়াতে লাগল ঠাকুর জাদু জানে, ওই আশ্রমে মানুষজন মেয়েদের সম্মোহন করে আটকে রাখা হয়, তাদের দিয়ে অনেক অন্যায্য কাজ চলে, মেয়েদের নিয়ে চলে যথেচ্ছাচার। সময় এগোতে থাকল। ঠাকুরের প্রতি এবং আশ্রমের প্রতি অনুগামী মানুষের সংখ্যা যেমন বাড়ল, বাড়তে থাকল শত্রুর সংখ্যাও। আশ্রমের গতিরোধ করতে আশ্রমের নামে মিথ্যা অপযশ ছড়ানোর জন্য এরা উঠে পড়ে লাগলো। বলা হতে লাগলো আশ্রমের মধ্যে নানান ধরনের সমাজবিরোধী কার্যকলাপ সাধিত হয়, মেয়েদের নিয়ে কিচ্ছা কেলেঙ্কারি চলে। দেখতে দেখতে এই নিন্দাবাদ সরকারি পর্যায়ের উচ্চস্তর পর্যন্ত পৌঁছে গেল। তখন ব্রিটিশ শাসন। পাবনা তখন প্রশাসনিকভাবে রাজশাহী ডিভিশনের অন্তর্গত। রাজশাহী ডিভিশনের কমিশনার দুর্দণ্ডপ্রতাপ আইসিএস অফিসার এফ.ডব্লিউ. রবার্টসন। তার সামনে বড় বড় পুলিশ অফিসাররাও ভয় কাঁপতে থাকে, যার এক কলমের আঁচড় সব ওলটপালট করে দিতে পারে। তার কানে গিয়ে পৌঁছালো সৎসঙ্গ আশ্রমের এইসব সমাজবিরোধী কার্যকলাপের সংবাদ। সালটা 1936, এপ্রিল মাস। গরম পড়া শুরু করেছে বাংলায়, রুদ্র প্রকৃতি। হঠাৎ একদিন কোনো পূর্ব অবগতি ছাড়াই আশ্রমে এসে দাঁড়ালো আইসিএস অফিসারের গাড়ি। নেমে এলেন দুর্দণ্ডপ্রতাপ এফ.ডব্লিউ. রবার্টসন, সাথে ম্যাজিস্ট্রেট। এসেছেন আশ্রম দর্শনে। অজ্ঞ নেটিভগুলো কি ফন্ডামি শুরু করেছে আশ্রমে তা যাচাই করবার জন্যে। সব অপবাদগুলি পুঙ্খানুপুঙ্খভাবে হাতে নাতে যাচাই করবেন আজ। কিন্তু কি দেখলেন এসে? কুড়ে ঘরে টিমটিমের আলোয় বসে একান্ত ঘরোয়া অল্প বয়সী কয়েকজন গৃহবধূ ক্যালকুলাস করছেন। কোথাও মেয়েদের সেলাইয়ের ক্লাস হচ্ছে, কোথাও বা 50-60 বছরের মহিলারা পড়াশোনা করছেন। তপবন বিদ্যালয়ে গিয়ে দেখলেন ছেলেরা এখানে ওখানে মাটি কোপাচ্ছে, কোথাও ক্লাস হচ্ছে। মাথা ঘুরে গেল রবার্টসনের। সৎসঙ্গ সেক্রেটারি শ্যামাচরণ মুখোপাধ্যায় তাকে সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছেন। বিস্ময়ে বিমুগ্ধভাবে জিজ্ঞাসা করলেন রবার্টসন, এ কি স্বপ্নপুরী নাকি? কেমিক্যাল ওয়ার্কসে নিয়ে গিয়ে রসায়নের স্কলার শ্যামাচরণ কোন গাছ থেকে কোন ওষুধ কিভাবে তৈরি করা হয় বোঝাতে থাকলেন রবার্টসনকে। বিমূঢ় রবার্টসন বলে উঠলেন, এসব কি দেখছি? আপনাদের ঠাকুর এখানে তাহলে তো শুধু ফিলোসফির চর্চা করান না? তপবন বিদ্যালয়ে ঘুরে বললেন, এখানে পড়াশোনার ধারার সঙ্গে আমাদের অক্সফোর্ড কেমব্রিজ ধারার মিল আছে। মেকানিক্যাল ওয়ার্কশপে তখন এক বিরাট ডায়নামো তৈরি করা হয়েছিল, তাতে একদিকে লেদের কাজ হচ্ছে, আরেকদিকে ঢালাইয়ের কাজ চলছে। রবার্টসন যত দেখেন তত অবাক হন। গভীর বিস্ময়ে বললেন, এই অজপাড়া গায়ে আপনাদের ঠাকুর এত কিছু করান? শ্যামাচরণ সপ্রত্যয় বিনয়ে উত্তর দেন, আজ্ঞে হ্যাঁ, আমাদের ঠাকুর বলেন এই হলো প্রকৃত স্বাধীনতা। রবার্টসনকে নিয়ে যাওয়া হলো ঠাকুরের কাছে। একটি পরিচ্ছন্ন কুড়ে ঘরে তখন বসেছিলেন ঠাকুর। রবার্টসনকে তার সামনে একটি চেয়ারে বসতে বলা হলো। যে দুর্ধর্ষ কমিশনারের সামনে বড় বড় ইংরেজ অফিসাররাও পর্যন্ত কাঁপে, ঠাকুরের দিকে তাকিয়ে তার মধ্যে কি এক ভাবান্তর উপস্থিত হলো যে তিনি চেয়ার ছেড়ে মাটিতে বসে পড়তে চাইলেন। অনেক অনুরোধে তাকে চেয়ারে বসানো হলো। রবার্টসন ঠাকুরের সঙ্গে কিছুক্ষণ কথা বললেন।
দোভাষীর কাজ করলেন শ্যামাচরণ। সবশেষে ঠাকুরের দিকে তাকিয়ে রবার্টসন বললেন, মনে হচ্ছে যেন একটা নীল আলো দেখতে পাচ্ছি আমি। পরে আশ্রম ছাড়ার আগে শ্যামাচরণকে বলে গেলেন, ইয়াং ম্যান, তোমাকে আমার প্রতিশ্রুতি দেওয়া রইল, সৎসঙ্গের জন্য যখন যা দরকার হবে আমার কাছে যাবে। গভীর শ্রদ্ধার সঙ্গে মন্তব্য করলেন, দ্য আশ্রম উইল প্রুভ এ রিয়েল ফোর্স ইন দ্য প্রভিন্স ফর কম্ব্যাটিং আনএমপ্লয়মেন্ট অ্যান্ড ইম্প্রুভিং দ্য কন্ডিশন অফ দি পিপল বোথ ম্যাটেরিয়ালি অ্যান্ড মোরালি। I shall be glad to give the ashram all the help in my power. আর এটা শুধু মুখের কথা নয়। পরবর্তীকালে রবার্টসন রাইডার্সের চিফ সেক্রেটারি হয়ে যান। বাংলায় তখন ফজলুল হকের নেতৃত্বে মুসলিম লীগ মন্ত্রিসভা। লীগ মন্ত্রিসভার সৎসঙ্গকে জমি দেওয়ার ব্যাপারে আপত্তি ছিল। তা সত্ত্বেও তার বিরুদ্ধে দাঁড়িয়ে রবার্টসন সৎসঙ্গকে প্রচুর পরিমাণ জমি দিয়েছিলেন। ইংরেজ দাঁড়িয়ে স্বাধীনতার কথা ঠাকুর বলতেন না। আবার অহিংস আন্দোলন করে মার খেয়ে জেলে গিয়ে স্বাস্থ্য ও সময় অপচয় করাও তার পছন্দ নয়। তার একমাত্র কথা কৃষ্টি। ভারত যদি আবার তার নিজের কৃষ্টি সম্পর্কে, পূর্বপুরুষদের গৌরবময় ইতিহাস ও পথ সম্পর্কে সচেতন হয়, তাহলে ইংরেজ কেন, দুনিয়ার কোনো বিরুদ্ধ শক্তি ভারতকে আটকে রাখতে পারবে না। তাই দেশবন্ধু চিত্তরঞ্জন দাস যখন এসেছিলেন ঠাকুরের কাছে, ঠাকুর বলেছিলেন, দাসদা, শুধু খদ্দরে কি হবে বলুন দেখি, আর জেলে গেলেই বা কি হবে? ইংরেজকে কি এমনই শক্তিহীন মনে করেন যে এতেই তারা ভয় পেয়ে ভারত ছেড়ে পালিয়ে যাবে? আর যা করলে জেলে যায় তা করলে জেলেই যায়, আর জেলে গেলে যা হয় তাই হয়। স্বাস্থ্য যায়, শক্তি ক্ষয় হয়, মনুষ্যত্ব নষ্ট হয়। দেশবন্ধু তখন প্রশ্ন করলেন, তবে কি করব? ঠাকুর বললেন, দেশটাকে যদি স্বাধীনই করতে চান, তবে কোথায় দেশবাসীর দুঃখ, জনসাধারণের কোথায় অভাব, অন্তরের দরদ দিয়ে বুঝে তা দূর করবার জন্য তীব্রভাবে কাজে লাগেন। আর এর ফলে যখন দেশবাসীরা আপনাদের সেবাকে ইংরেজের সেবার চাইতে বেশি বলে প্রাণে প্রাণে বুঝবে, তখন স্বরাজ স্বরাজ বলে চিৎকার না করলেও স্বরাজ আপনিই এসে যাবে। কিন্তু যাই করতে চাই তাতেই তো ইংরেজরা বাধা দেয়। শেষে ঠাকুর বললেন, এমন জায়গায়, এমন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কাজটা করতে হয় যাতে কারো সঙ্গে কোনো বিরোধ না বাঁধে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন এদেশে আসে, তখন ইংরেজরা এলো ব্যবসার সাথে তাদের কৃষ্টি নিয়ে। ব্যবসা দিয়ে যেমন তারা দেশবাসীর চাহিদা মেটাতে লাগলো, সেই সঙ্গে নানাভাবে তাদের কালচারকেও এস্টাবলিশ করতে লাগলো। পাদ্রীরা বসিয়ে দিল স্কুল, হাসপাতাল ইত্যাদি। সেসব দিয়ে ক্রমশ তারা দেশবাসীর মন জয় করে নিল। আপনারাও যদি শুধু বক্তৃতা না দিয়ে, ইংরেজকে গালি না দিয়ে দেশের কোথায় ব্যথা তা অনুভব করেন, দেশের সেবায় লেগে যান, তবেই না আপনারা দেশটাকে জয় করতে পারবেন। আমি বুঝি সেবা, মানুষের সব রকম অভাব দূর করা। একে যদি পলিটিক্স বলেন, তবে এই আমার পলিটিক্স।